প্রিয় প্রণয়নী, লেখিকা জান্নাত নুসরাত। পর্ব নাম্বার 5। দুপুরে খাবার শেষে সবাই যে যার রুমে রেস্ট করতে চলে গেল। ইসরাত ছাদে গিয়ে শ্বাস নিল। মুক্ত বাতাসের শ্বাস নিয়ে নিচে কেমন মুক্ত মুক্ত লাগছে। ছাদের প্রাচীর ঘেঁষে দাঁড়ালো। কোনো জায়গায় রং উঠে গিয়ে শ্যাওলা পড়ে গেছে। বাড়ির ছাদ থেকে ফসলের জমি দেখা যায়। ফসলের জমি খালি পড়ে আছে। পিছন থেকে কারো পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালে ইসরাত। জাইনের হাতে সিগারেট আর লাইটার দেখে চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, কিন্তু তার সম্ভব হলো না। ডিস্টার্ব করলাম? না ভাইয়া, ডিস্টার্ব কেন করবেন? না, মনে হলো আমি আসাতে তুমি চলে যাচ্ছ। তেমন কিছু না, আমি চলে যেতাম আপনি না আসলেও। তোমার সাথে তো কথা হয়নি, তোমার বিষয়ে বলো। হ্যাঁ, হয়ে থাক। তাকালো ইসরাত। নিজের বিষয়ে কি বলবে? কোনো প্রশ্ন না করলে ইসরাতকে চুপ থাকতে দেখে জায়ান জিজ্ঞেস করলো, এইবার কোন ক্লাসে? ডিপ্লোমা করছি। ভালো। কি নিয়ে ডিপ্লোমা করছো? আর সেমিস্টার কত? ফ্যাশন ডিজাইনিং। 7 নং সেমিস্টার শেষ করবে এবার। আর কিছুদিন পর পরীক্ষা। নিশ্চুপ পরিবেশ। দুজন মানবীর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ইসরাত জাইনকে স্পেস দিয়ে নিচে চলে গেল। তার জন্য পেশার সিগারেট খেতে পারবে না, এটা তো সে মেনে নিতে পারবে না। জায়ান নিচতলা থেকে চিৎকার করে সবাইকে ডাকছে ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়ার জন্য। রেস্টুরেন্টে যাবে, সবাইকে রেডি হতে বলছে। ইসরাত যাওয়ার জন্য অমত প্রকাশ করলো। জায়ান কাউকে ছাড়ার পাত্র না, বগল দাবা করে সবাইকে নিয়ে যাবে। চিন্তা যখন করেছে একবার, এখন সবাইকে নিয়ে এই বাড়ির বাইরে পা রাখবে। জায়ান, তুই ও আমাদের সাথে জয়েন কর। এই সকল আনহেলদি খাবার আমি খাই না, তুই জানিস। তোরা যা, গিয়ে এনজয় করে আয়। আনিকা কিছুটা ন্যাকামো করে ডাকলো, ভাইয়া। ইসরাত মুখ বিকৃতি করলো। এ আবার নতুন নাটক শুরু করেছে। চোখের পাতা ফেলতে ফেলতে বলল, আসো না, আমাদের সাথে অনেক মজা হবে। নুসরাত শান্ত নয়নে দেখলো আনিকাকে। চুপচাপ তাকিয়ে হাঁটা দিল আনিকার উদ্দেশ্যে। আনিকার মুখের কাছে নিজের মুখ নিয়ে আনিকার উদ্দেশ্যে কানে কানে বলল, ন্যাকামি করে কথা বলবি না, আরেকদিন এমন করে কথা বলে এক লাথি দিয়ে কোমর ভেঙে ফেলবো। রেস্টুরেন্টের টেবিলে সবাই গোল হয়ে বসে আছে। জায়নের এক পাশে আনিকা, অন্য পাশে ইসরাত। জায়ন মোবাইল স্ক্রল করছে। জায়নের এখানে আসার কোনো ইচ্ছে ছিল না। এসব মেয়েলি জিনিস তাকে নিয়ে আসার কি প্রয়োজন ছিল সে বোঝে না। এই জায়ানটাও হয়েছে মেয়েদের মতো, ফুচকা আবার ছেলেরা খায় নাকি? চেয়ার থেকে উঠল জায়ান। রেস্টুরেন্টের সামনে করিডোরে গেল। পকেট থেকে গ্যাস লাইট ও সিগারেট বের করল জায়ান। সিগারেটের ঠোঁট গুজে টান দিয়ে ধোঁয়া নাক মুখ দিয়ে বের করলো। আশপাশ দেখতে গিয়ে কাছের দেয়ালের বাইরে চোখ আটকালো ইসরাতের। হৃৎপিণ্ডের বেগ হালকা বাড়ল। গোলাপি ঠোঁটগুলো কেঁপে কেঁপে উঠল। হাত দ্বারা হাতে চিমটি কাটলো নিজেকে। নিজের চোখ সংযত করে ফিরিয়ে আনলো টেবিলের ওপর। চোখ নামিয়ে টেবিলের দিকে তাকিয়ে দেখলো জায়ান মোবাইল কল আসলো। পকেট থেকে মোবাইল বের করার পর ওয়ালপেপারে ভেসে উঠল লাভ। কল ধরে সিগারেট ঠোঁটে গুজে ধোঁয়া বের করে বলল, বলো। আমি আসছি বাংলাদেশ 2-1 সপ্তাহের মধ্যে। বলে জায়ান ফোন রেখে দিল। বাংলাদেশের ঋতু এখন ঠিকঠাক ঠিকানা নেই। গ্রীষ্মকালেও এখন বৃষ্টি হয়, শীতকালেও বৃষ্টি হয়। আকাশের দিকে তাকিয়ে এই সকল চিন্তা ভাবনা করছিল নুসরাত। সকালে রোদের জন্য খুব মাথা ব্যথা শুরু হয়েছে, আর এখন ঝড়ের সাথে বাতাসের জন্য শীত লাগছে। বাতাস দেওয়ার সাথে সাথে কারেন্ট নিয়েছে। এখানেই এক সমস্যা, হালকা বাতাসে কারেন্ট চলে যায়। রুম অন্ধকার হয়ে আছে। বিকেলের দিকে সবাই ফুচকা খেয়ে রেস্টুরেন্টে গিয়েছে। নাজমিন বেগম নুসরাতকে যেতে দেয়নি পেট ব্যথার জন্য। এসব খেলে আরও বেশি পেট ব্যথা করবে নাজমিনের মতামতে। একা একা বোর হয়ে গিয়েছে বাসায় থেকে নুসরাত। আমার মতো
মতো একজন ব্যক্তিকে ছাড়া ওরা চলে গেল, আমাকে নিল না। শালা খবিশের দল। এই কারেন্টওয়ালা জানোয়ারটা কারেন্ট নিয়ে এর মধ্যে বসে আছে, ভালো লাগে না। নিজের সাথে নিজেই কথাগুলো বলল নুসরাত। মাছের আকারের কার্লি চুলগুলো হাত খোপা করলো। ম্যাগি জিন্স টেনে টেনে পেটের উপর থেকে কিছুটা নিচে নামালো। হাত দুটো উপরে তুলে আড়মোড় ভাঙলো। জানালার কপাট একটা বন্ধ করে রাখলো আর আরেকটা খোলা রাখলো যাতে ভিতরে বাতাস আসতে পারে। বাহিরে মুষলধার বৃষ্টি হচ্ছে। দরজার বাইরে থেকে নক করলো, আম্মা আসছো? বাহির থেকে উত্তর আসলো না। নুসরাত মনে করলেন নাজনীন বেগম এসেছে। দরজা খুলেছে, আম্মা ভিতরে এসো। নিজে নিজে কথা বলল, আম্মা ছাদে যাই। অপর পাশ নিশ্চুপ। আম্মা কথা বলছো না কেন? রাগ করছো? আমি তো কিছু বলতে বলতে দরজার দিকে তাকালো নুসরাত। মুহূর্তেই ঠোঁট দুটো থামলো মেয়েটার। অসম্পূর্ণ রইল গোছানো কথা। দরজার সামনে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে আরশ। মেয়েটার ঠোঁট কেঁপে উঠল। মুখের কথা মুখের ভেতর রয়ে গেল। নিজ মনে নিজেকে গালি দিল না দেখে এত কথা বলার জন্য। কিন্তু সামনের ব্যক্তির মনোভাব ঠিক বোঝা গেল না। নুসরাত নিজের দিকে তাকিয়ে দেখলো ওড়না গায়ে আছে কিনা। হ্যাঁ আছে ঠিকঠাক। সামনে তাকিয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠল। আরশ কিছুটা ঝুঁকে ওর দিকে তাকিয়ে আছে। কখন কাছে আসলো টের পেল না। কেন? বাহিরে বাতাসের বেগ বাড়ল। ছনছন করে বাতাস এসে ভিতরে প্রবেশ করে ছুঁয়ে দিল মানবীকে। আরও হাত দ্বারা মেয়েটার চুলগুলো কপালের উপর থেকে সরিয়ে দিল। ঘেমে গিয়ে কপালে বিন্দু বিন্দু জল জমা হয়েছে। এরই মধ্যে মেয়েটার আরেকটু ঝুঁকে গেল আরশ। দূরত্বে কিছুটা ঘুচিয়ে দিল। আরেকটু কাছাকাছি গেল, চোখের দিকে তাকালো। নুসরাত চোখ বড় বড় করে আরশের চোখের দিকে তাকালো। একজনের নাক আরেকজনের নাকের সাথে ছুঁই ছুঁই। পিছনের দিকে সরে গিয়ে নুসরাত 2 ইঞ্চি জায়গা বাড়িয়ে দিল নিজেদের মধ্যে। সামনের দিকে আরও কিছুটা ঝুঁকলো আরশ। চোখ আগের তুলনায় দ্বিগুণ বড় করলো। চোখ নিচে নামা। বড়দের চোখের দিকে তাকাতে হয় না, জানিস না? চোখে চোখ রেখে তাকিয়ে আসিস বেয়াদব মেয়ে। তোকে তো দেখছি কেউ ম্যানার শেখেনি। কাপড়ের দিকে ইশারা করে বলল, আর ছেলেদের মতো কাপড় পরিস কেন? তুই কি ছেলে? তোকে কি কাপড় কিনে দেওয়া হয় না? এরকম ফকিন্নের মতো চেহারা নিয়ে ঘুরিস কেন? আর বাড়িতে এত পুরুষ মানুষ, তোর চোখে লাগে না এসব? কি পরিস? শান্ত অথচ গম্ভীর গলায় বলল আরশ। এত বড় অপমান সহ্য করার পাত্রী নুসরাত নয়। সে বলল, না, আমার চোখে কোনো পুরুষ মানুষ লাগে না। না, আমাকে কাপড় কিনে দেওয়া হয় না। আমাকে যেরকম ফকিন্নির মতো দেখতে লাগে আমি ওই রকম ফকিন্নি, বুঝছেন? কিছুটা থেমে নুসরাত আবার বলল, অন্যের দেশ ধরতে আসছেন, নিজে কি পরেছেন? ঘরে এতগুলো বোন রেখে 3/4 প্যান্ট আর ওভার সাইজ গেঞ্জি পরে সারা বাড়ি ঘুরছেন। বাহ, নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনা। ও না! মনে মনে গালি দিল নুসরাত। শালা খবিশ বদমাস। শ্যামলা বনের মেয়েটার দিকে তাকিয়ে থাকলো আরশ। ওর কাজ সমান মেয়ে, আর ওর সাথে সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। কত ফুট মেয়ে হবে? 5 ফুট 5 ইঞ্চি নাকি 5 ফুট 6? হ্যাঁ, 5 ফিট হয়, 6 ইঞ্চি হবে। কপালে হালকা টোকা দিয়ে বলল আরশ, এত লম্বা কিভাবে হলি? দেশে যখন আসলাম তখন তো ইসরাতের কাঁধে নিচে পড়তি, এখন দেখি ইসরাতের থেকে লম্বা হয়ে গেলি। আর না কুচো হলো কিভাবে? আগে তো বোচা ছিল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো আরশ। আরশের রাজকবি কথা শুনে নুসরাতের মাথা গরম হয়ে গেল। আরশকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে বইয়ের টেবিলের পাশে চলে গেল। আপনি এসব আজব কথাবার্তা বলতে আসলেন, দরজা খোলা আছে, দয়া করে চলে যেতে পারেন। আরশ চুপচাপ এক পা করে নুসরাতের দিকে এগিয়ে গেল। যেখানে নুসরাত দাঁড়িয়ে, নুসরাত হাত ধরে মোচড় দিয়ে বলল, অনেক সাহস হয়েছে তোর। পাথর দিয়ে মাথা ফাটিয়েছিলাম, তার চিহ্ন এখনও যায়নি, আর তুই আমার সাথে গলা ফাটিয়ে কথা বলিস? তোর এই অভ্যাসটা আমার মোটেও পছন্দ না। কেউ কিছু বললে সহজে মানতেই চাস না। মেয়ে মানুষ এত তেড়ামি করিস কেন? মুখ দিয়ে চুকচুক শব্দ করলো আরশ। হাতে আরেকটু জোর দিয়ে মোচড় দিল। এবার নুসরাত মোচড় খেয়ে উফ শব্দ করলো না, শুধু তাকিয়ে থাকলো উজ্জ্বল শ্যামলা বর্ণের ছেলেটার দিকে। তুই আগের মতো রয়ে গেছিস রে নুসরাত, মার খেলে উফ শব্দ করিস না।
তুই আমার হাতে মার খেতে মনে হয় পছন্দ করিস। হাত ছেড়ে দিল আরস। দরজার বাইরে যেতেই নুসরাত নিজের সর্বশক্তি দিয়ে ঠাস করে আরসের পিঠে থাপ্পড় মারল। এতক্ষণ চুপ ছিল এই সুযোগের অপেক্ষায়। আরস দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতে লাগলো। মেয়েটার এত বড় সাহস, তাকে মারে। এপাশ থেকে নুসরাত দরজা লাগানোর জন্য ধাক্কা দিচ্ছে, আর ওপাশ থেকে আরস খোলার জন্য ধাক্কা দিচ্ছে। আরসের শক্তির কাছে নুসরাতের শক্তি কিছুই না। দরজা ধাক্কা দিতে দিতে বলল, হাতের কাছে পেন নেই বেয়াদব, একটা দাঁত জায়গা মতো থাকবে না। দরজা খুলে, অসভ্য মেয়ে, বড় ভাইয়ের ওপর হাত তুলিস? আজ তোর একদিন কি আমার একদিন। এই আপনি কি করবেন তা দেখে নেব। বড় বড় কথা বলা বন্ধ করে ভাগুন এখান থেকে। আমি আপনার সাথে মারামারি করতে গিয়েছিলাম, নিজেই এসে মারামারি লাগিয়ে দিলেন। আমার থেকে দূরে থাকবেন না, না হলে মাথা ফাটিয়ে দিব। দরজা খুলতে পারলে তোর কি অবস্থা হবে নুসরাত, তুই চিন্তাও করতে পারবি না। কাঁধ দিয়ে সর্বশক্তিতে আরস ধাক্কা দিল। আরসের এক ধাক্কায় দরজা খুলে গেল রুমের ভেতরে। প্রবেশের পূর্বে জান এসে টেনে নিয়ে গেল আরসকে দরজার সামনে থেকে। কি বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? রুমের দরজা নিয়ে টানাটানি করছিস কেন? হ্যাঁ, দরজা ভেঙে হাতে নিয়ে নিবি নাকি? ওই বিয়াদব মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে ছোট্ট ভাইয়া। দরজা পা দিয়ে আঘাত করে বলল আরস। এই দরজা খোল, থাপড়ে উপরের পাটির দাঁত সোজা করে ফেলবো। রাগে চিৎকার করতে লাগলো আরস। দাঁতের সাথে দাঁত কিরমির করে বলল। কপালে হালকা ঘাম জমা হয়েছে, তা হাত দ্বারা মুছে নিল। ঝাঁকড়া চুলগুলো পিছনের দিকে ঢেলে দিল আরস। ও এমনি এমনি তো আর মারেনি, তুই কি করেছিস সেটা বল। আমি জানি তুই আগে কিছু করেছিস, তারপর ও কিছু করেছে। আর তুই ওর রুমে কি করেছিস আরস? নিশ্চয় মেয়েটাকে জ্বালাতে আসছিস। ও থেকে দূরে থাকবি, ও এমনি তোর সাথে ঝগড়া বাঁধিয়ে দিবি, এটা আমাকে বিশ্বাস করতে তুই বলিস? আমি তোকে ওয়ার্ন করলাম, ওকে তুই কিছু করলে আমি তোর মাথা ফাটাবো। যে যার নিজের রুমে যাও। জায়ানকে নুসরাতের পক্ষে পতিত্ব করতে দেখে রাগে দরজায় লাথি মারল। ফসফস করে বলল, হাতের কাছে পেয়ে যাই তোকে, তারপর দেখিস তোর কি করি আমি। সাবধানে থাকবি, আমার সামনে পড়বি না, পড়ে তোর কি হয় এক আল্লাহ জানে। আমি তোকে আস্ত রাখবো না। রাগে গজগজ করতে করতে নিচের রুমে চলে গেল আরস। ইসরাত নীরব দর্শক হয়ে এতক্ষণ এইসব দেখছিল। সবাই এখানে হাজির হলো। এখন এক ব্যক্তি এখান থেকে উধাও। দ্য গ্রেট সৈয়দ জায়ান হেলাল। নুসরাত রুমের দরজা খোলার পর ইসরাত রুমে ঢুকলো। কি হয়েছে? নিশ্চুপ। নুসরাতকে সময় দিল। ইসরাত জানে সময় হলে নিজ থেকে জানাবে নুসরাত। কি হয়েছে আরসের সাথে? চুপচাপ ওয়াশরুমে চলে গেল। বাড়িটা নিস্তব্ধ ছিল। এদের ঝগড়ার পর আরও বেশি নিস্তব্ধ ঘিরে বসেছে।